সেরা শাড়ি পরে বিয়েতে এসেছো কেন? কথাটি শুনে অপমানে মুখ থমথমে হয়ে যায় অশ্বার। সে কাছে মুচু ভঙ্গিতে তাকিয়ে রয়েছে আহনাফের দিকে। অশ্বাকে নীরব দেখে আহনাফ একই প্রশ্ন করল। কি হলো, সেরা শাড়ি পরে এসেছো কেন? অশ্বা নিশ্চুপ। আহনাফ এবার বিরক্ত হয়ে বলল। কথা বলতে পারো না তুমি? বিয়ে বাড়িতে তুমি কোন সেন্সে এমন ছেঁড়া শাড়ি পরে এসেছো? অশ্বা কাছে মুচু ভঙ্গিতে বলল। ছেঁড়া শাড়ি পরে আসিনি, আসার সময় রিক্সার সাথে লেগে ছিঁড়ে গেছে। অশ্বার ভয় শুধু এখানে স্থির নয়, বরং সে বাড়িতে গিয়ে ভাবিকে কি জবাব দিবে সেটাও ভাবছে। অনেক অনুনয় বিনয় করে সে ভাবির থেকে শাড়িটা ধার নিয়েছিল। অসাবধানতায় শাড়িটা ছিঁড়েও গেল। বাড়িতে গেলে যে কয়েক গা পিঠে পড়বে এতে কোনো সন্দেহ নেই। আহনাফ বলল। তো শাড়িটা পাল্টে আসা যায়নি? বাই দ্য ওয়ে, তুমি কে? আহিলের বান্ধবী। আহিলের বান্ধবী? আমার ভাই আহিলের? জি। ও আচ্ছা, আমি আহিলকে ডেকে দিচ্ছি। তুমি ওর থেকে একটা শাড়ি নিয়ে এটা পাল্টে নাও। অর্ষা কিছু বলল না, শুধু চুপচাপ মাথা নত করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ বাদে আহিলও সেখানে এসে উপস্থিত হয়। ওকে দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ব্যস্ত। ও ব্যস্ততার সাথেই বলল। কি রে, কি হয়েছে? ভাইয়া আমাকে পাঠালো, তোর নাকি কি লাগবে? ও মা, ছিল কিভাবে? অর্ষার ইচ্ছে করছিল আরেকবার ছিঁড়ে দেখাতে। সে কোনো রকম রাগ কন্ট্রোল করে বলল। তোদের বড়লোকের বিয়েতে আসার মতো যোগ্যতা আমার নেই, এর জন্যই আমি আসতে চাইনি। ভাবি থেকে অনেক অনুরোধ করে শাড়িটা নিয়েছিলাম, ছিঁড়েও ফেললাম। বাড়িতে গিয়ে কপালে দুঃখ তো আছেই, আবার তোর ভাইও তার বন্ধুদের সামনে অপমানিত হলাম। ভাইয়া তোকে কথা শুনিয়েছে? না, তেমন কিছু না। আহিল শোন, আমি বরং বাড়িতে চলে যাই। অসম্ভব, আমার বোনের বিয়ে আর তুই থাকবি না তা কি হয়? তুই আমার সাথে চল, আমি তোকে মায়ের একটা শাড়ি দিচ্ছি। আহিল অশ্বার কোনো কথা না শুনে ওকে টেনে বাড়ির ভিতরে নিয়ে যায়। অশ্বা আর আহিলের বন্ধুত্বের বয়স খুব বেশি নয়। ইন্টার প্রথম বর্ষ থেকে দুজনের পরিচয় এবং বন্ধুত্ব। এই তো কিছুদিন বাদে দুজনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। ওদের বন্ধুত্ব এতটাই প্রগাঢ় যে কেউ কেউ তো ভেবে বসে দুজনের মাঝে হয়তো ভালোবাসাও রয়েছে। তবে এসব কিছু আহিল কিংবা অশ্বা কেউ ধার ধারে না, কারণ তারা জানে তাদের মাঝে সত্যিকারের বন্ধুত্ব ব্যতীত অন্য কোনো সম্পর্ক নেই। আহিলের মা আমেনা বেগম অশ্বাকে লাল রঙের জামদানি একটা শাড়ি দিয়েছেন। অশ্বা শাড়িটা পরে বাইরে আসতেই ওর বাকি বন্ধু ও বান্ধবীদের দেখতে পায়। অশ্বা গাল ফুলিয়ে চাপা স্বরে বলে। তোরা এত দেরি করলি কেন আসতে? জানিস একা একা আমার কত খারাপ লাগছিল। জুই ঠেস মেরে বলে। কেন, আহিল তো ছিল। থাকলেই বা কি, ওর বোনের বিয়ে, ওর একটা দায়িত্ব আছে না? আচ্ছা যাই হোক, তোকে কিন্তু সুন্দর লাগছে, শাড়িটাও খুব সুন্দর। আহিলের মা দিল। আশিক অবাক হয়ে জিজ্ঞেস করে। শাড়ি কেন দিল? আমার শাড়িটা ছিঁড়ে গেছে। দয়া করে এখন এটা জিজ্ঞেস করিস না যে কিভাবে ছিঁড়েছে, বিস্তারিত বলার মতো মুড নেই এখন। ওদের কথার মাঝে আইলো সেখানে এসে উপস্থিত হয়। তারা দিয়ে বলে। আয় আগে খেয়ে নিবি তোরা। খাওয়ার সময় একবার আহনাফের সাথে চোখোচোখো হয়ে যাওয়া সার। আহনাফকে দেখলেই ওর কিছু মুহূর্তের আগের কথা মনে পড়ে যায়। তখন লজ্জায় ইচ্ছে করে মাটির সাথে মিশে যেতে। সে অস্বস্তিতে ঠিক মতো খেতেও পারছে না। বিষয়টা খেয়াল করে আহনাফ সেখান থেকে সরে যায়। খেতে খেতে রেশমি বলে। আহিল, তোর ভাইয়াটা দেখতে যা জোস, উফ, চোখগুলো মারাত্মক। আহিল কিছু বলল না, খেতে খেতে হাসলো শুধু। লামিয়া বলল। আরে, ওর ভাইয়াকে ছবির চেয়েও বাস্তবে আরো বেশি সুন্দর লাগে। আমি তো এখন সিধা থেকে ফিদা হয়ে গেছি। জুই অবাক হয়ে জিজ্ঞেস করে। তুই ছবি কোথায় পেলি? লামিয়া বলল। কেন, আহিল ফোনে দেখিয়েছিল না আমাদের? তাছাড়া ফেসবুকে তো প্রায়ই দেখি। তোর লিস্টেও আছে? লামিয়া এবার দুঃখী দুঃখী কণ্ঠে বলল। না রে, রিকোয়েস্ট পাঠিয়েছিলাম অনেক আগে, কিন্তু অ্যাকসেপ্ট করেনি। আহিল এবার হেসে বলে। করবেও না, ভাইয়ার ফ্রেন্ড লিস্টে আননোন কাউকে রাখে না। বারে, আমি আননোন হলাম কিভাবে? আমি তো তোর বান্ধবী। তাছাড়া বিদেশি মেয়েদের তো ঠিকই রাখে লিস্টে, আমি কমেন্ট দেখেছি। আহিল এবারও হেসে বলল। তুই আমার বান্ধবী, কিন্তু ভাইয়ার তো আর না। আর বিদেশিনীরা ভাইয়ের ক্লাসমেট,
তো ওরা পরিচিত, তাই লিস্টে আছে। ঢং। জুই হেসে বলে, আহারে বেচারি, কত শত যুবককে ঝুলিয়ে রেখে এখন নিজেকেই ঝুলে থাকতে হচ্ছে। তাতে তোর কি হয়েছে, তুই চুপ থাক। জুই বলল, এই দেখ দেখ, ওইদিকে তাকা। ইস, কি সুন্দর করে হাসে। আল্লাহ, হাসলে চোখ দুটো কেমন ছোট ছোট হয়ে যায়। মরেই যাবো এবার আমি। রেশমি হুঙ্কার দিয়ে বলে, খবরদার, নজর দিবি না বলে দিলাম। খাওয়ার পুরো সময়টাতে অর্ষা, দিদার আর আশিক চুপ ছিল। এবার আশিক বিরক্ত হয়ে বলল, কি শুরু করেছিস তোরা? মেয়ে হয়েও ছেলেদের প্রতি এত সুকসুকানি কেন? অর্ষা দুম করে আশিকের পিঠে একটা কিল বসিয়ে বলে, এগুলো আবার কি শব্দ ব্যবহার করিস? দেখছিস না এগুলো কি শুরু করেছে? লামিয়া খেপে বলে, তোর কি? তোর মন চাইলে তুইও কর, তোকে কেউ পাত্তা দেয় না বলে তোর খুব জ্বলে, তাই না? ফালতু কথা বলবি না একদম। অর্ষা ওদের থামিয়ে নিচু স্বরে বলে, কি শুরু করেছিস? বিয়ে বাড়ি এটা, থাম প্লিজ। সবাই থেমে যায় এবার। অর্ষার খাওয়া শেষ, তাই সে ডেসিনে যায় হাত ধুতে। যাওয়ার সময় আবার সে ভুলবশত একটা দুর্ঘটনা ঘটিয়ে বসে। এতো হাত গিয়ে লাগে আহুনাপের ধবধবে সাদা পাঞ্জাবিতে। সঙ্গে সঙ্গে হলুদ দাগ যেন চোখ মিলে সাদা পাঞ্জাবির ওপর বসে পড়েছে। এমন বিচ্ছিরি ঘটনার জন্য এবার সত্যি সত্যি অর্ষার ইচ্ছে করছে মাটির ভিতরে লুকিয়ে যেতে। আহুনাপ রাগে ক্ষোভে কথা বলতে ভুলে গেছে। চারপাশে তাকিয়ে নিজের রাগকে সে কন্ট্রোলে এনে ফেলে। চাপা স্বরে রাগের সঙ্গেই বলে, পাগল তুমি, দেখে চলতে পারো না? অর্ষা থতমত খেয়ে বলে। সরি। অর্ষার পুরো কথা শোনার আগেই আহুনাপ সেখান থেকে চলে যায়। এক রাশ দীর্ঘশ্বাস আর নিজের প্রতি বিরক্তি নিয়ে সে কিছুক্ষণ আহুনাপের যাওয়ার পথের দিকে নিষ্পলকভাবে তাকিয়ে থাকে। বিয়ের অনুষ্ঠান শেষ হতে হতে রাত অনেক গভীর হয়ে গেছে। অর্ষার বাকি বন্ধুদের বাড়ি একদিকে, আর উল্টো পথে হচ্ছে অর্ষার বাড়ি। কথা ছিল বিয়ের শেষে আহিল ওকে বাড়িতে পৌঁছে দেবে, কিন্তু আহিলের অবস্থায় তো এখন নাজেহাল। আহুনাপ এবং আহিলের একমাত্র বোন হচ্ছে আফরিন। সবার বড় আহুনাপ, তারপর আফরিন এবং সবার ছোট আহিল। আফরিনের 1 বছরের ছোট আহিল। পিঠে পিঠে হওয়াতে দুজনের ঝগড়াঝাটি যেমন সবচেয়ে বেশি হতো, তেমনি দুজনের মাঝে সখ্যতা এবং ভালোবাসাও বেশি ছিল। তাই আদরের বোনকে বিদায় দিয়ে কাঁদতে কাঁদতে সে শেষ। হাত পা সরিয়ে এখনো কেঁদেই চলেছে। ওকে জড়িয়ে ধরে ওর বাবা মাও কাঁদছে। এমন অবস্থায় অর্ষাকে বাড়িতে পৌঁছে দেওয়া তো অসম্ভব ব্যাপার স্যাপার। অসহায়ভাবে অর্ষাকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে আশিক বলল, চল আমি তোকে পৌঁছে দিয়ে আসি। না রে, তুই কেন শুধু শুধু উল্টো পথে যাবি? রাত অনেক হয়েছে, আসার সময় গাড়িও পাবি না। তাহলে তুই একা যাবি কিভাবে? আহিল তো যেতে পারবে না। পাশ থেকে ওদের কথোপকথন আহুনাপ শুনছিল, তাই ওদের কথার মাঝে ফোড়ন কেটে বলল, সমস্যা নেই, আমি পৌঁছে দিচ্ছি। তোমরা কি একা যেতে পারবে? জুই বলল, জি ভাইয়া, আমাদের বাসা কাছেই, আর আমরা সবাই এক এলাকায় থাকি। আপনি একটু অর্ষাকে পৌঁছে দিন। ঠিক আছে, চিন্তা করো না, তোমরা সাবধানে যেও। আহুনাপের সঙ্গে যেতে হবে ভেবেই ভয়ে গাঢ় হয়ে রয়েছে অর্ষা। আল্লাহ মালুম আবার কোনো ভুল না করে বসে। সে আর চোখে একটু তাকিয়ে দেখে আহুনাপ সাদা পাঞ্জাবি পাল্টে কালো পাঞ্জাবি পরেছে। অবশ্য এখন আরও বেশি সুন্দর লাগছিল। সে তার বাকি বান্ধবীদের মতো করছে বলে মনে মনে নিজেকে 100টা ধিক্কার জানালো। নিজেকে ধাতস্থ করে নিয়ে সবাই চলে যাওয়ার পর আশা বলল, আমি শাড়িটা পাল্টে আসছি। কেন? এই শাড়িতে কি সমস্যা? গুরুগম্ভীর কণ্ঠে জানতে চাইল আহুনাপ। এটা তো আমার নয়, আপনার মায়ের। ফেরত দিতে হবে না, তুমি রেখে দাও। আর হ্যাঁ, তোমার শাড়িটা নিয়ে নাও। আমার নয়, ভাবির শাড়ি। যাই হোক, অর্ষা শাড়ি নিয়ে এসে দেখে আহিল তখনও কাঁদছে। ওর থেকে বিদায় নেওয়ার কিছু নেই আপাতত। তাই ও আহুনাপের সাথে গিয়ে গাড়িতে বসে। পুরো রাস্তায় শুধু বাড়ির ঠিকানা জানতে চাও ছাড়া আর কোনো কথা বলেনি আহুনাপ। অর্ষা নিজে অনিচ্ছুক ছিল। বাড়ির সামনে গিয়ে গাড়ি থামে। অর্ষা তড়িঘড়ি করে নেমে যায়। একই তো ভাবির শাড়ি ছিঁড়েছে, তার মধ্যে এত রাত করে বাড়ি ফিরছে। ভয়ে তার অবস্থা খারাপ। আতঙ্কের চোটে ভদ্রতার খাতিরে আহুনাপকে বাড়িতে আসতে বলা তো দূরে থাক, ভাই পর্যন্ত বলেনি। অর্ষার এমন ব্যবহারে আহুনাপ একটু অবাক হইলেও পরক্ষণে আবার নিজেকে সামনে নিল। গাড়ি নিয়ে যাত্রা শুরু করে নিজের বাড়ির দিকে। বাড়ির দরজা নক করতেই দরজা খুলে দেয় বড় ভাই রুহুল আমিন।
অর্ষাকে দেখে রাগে ফেটে পড়ে মারতে উদ্যত হবে, তখন ভাবি এসে আটকায়। ভাই মারতে না পারলেও ইচ্ছে মতো বকাবকি আর গালাগালি করে নিজের ঘরে চলে যায়। অর্ষার গায়ে নতুন শাড়ি দেখে ভাবি অবাক হয়ে জিজ্ঞেস করে। এই শাড়ি কার? আমার শাড়ি কোথায়? অর্ষা ভয়ে ভয়ে বলে। তোমার শাড়িটা ছিঁড়ে গেছে ভাবি। ব্যাস, এবার ভাবিরও আসলে বের হয়ে যায়। ঘরে ভাই ছোট ছেলে তিয়াস ঘুমাচ্ছে বলে অর্ষার চুলের মুঠি ধরে উঠানে নিয়ে আসে ভাবি। ইচ্ছে মতো গালে পিটিয়ে থাপ্পড় দিতে দিতে বলে। তুই আমার এত শখের শাড়িটা ছিঁড়ে ফেললি? তোকে তো আমি এক্ষুনি খুন করে ফেলবো। বাড়িতে রেখে খাওয়াই পড়াই কি আমার জিনিস নষ্ট করার জন্য? ভাবির মায়ের সাথে সাথে মুখও চলছে। বিশ্রী সব ভাষায় গালাগাল দিয়ে নিজের রাগ উপশম করার চেষ্টা করছেন। সেই মুহূর্তে বাড়ির মূল ফটকের সামনে এসে দাঁড়ায় আহনাব। তার হাতে অর্ষার পালস। ভুলবশত গাড়িতে ফেলে এসেছিল বলে গাড়ি ঘুরিয়ে ফেরত দিতে এসেছে। আর এসে এমন ঘটনা দেখে সে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। এভাবে এত বড় মেয়েকে কেউ মারে? এ দৃশ্য দেখার পর আহনাব নিজের রক্তটা স্বভাব রাগ কোনোটা নিয়ন্ত্রণ করতে পারছে না। কথায় আছে, সব কিছু লিমিট থাকা ভালো। অতিরিক্ত কোনো কিছু করা মানে হলো কোনো না কোনো অঘটন ঘটানো। তবে এর মাঝে কিছু জিনিস, কিছু ব্যাপার থাকে যা নিজের নিয়ন্ত্রণ চাইলেও রাখা যায় না। আহনাবের রাগও হচ্ছে সেরকম একটা বিষয়। সে সবে স্বল্পভাষী, প্রয়োজন ছাড়া কারোর সাথে তেমন কোনো কথা বলে না, এমনকি নিজের বাবা কিংবা ভাই বোনের সাথেও নয়। কিছু মানুষ হয়তো বাইরের মানুষের সামনে ইন্ট্রোভার্ট থাকে, কিন্তু পরিবারের সামনে ঠিকই এক্সট্রোভার্ট। তবে আহনাবের ব্যাপারে পুরোটা বিষয়টাই আলাদা। যাকে বলে সম্পূর্ণ মানে সম্পূর্ণ আলাদা। সে বাইরের মানুষের সামনে যেমন, পরিবারের সামনেও তেমন। অর্থাৎ তার বাড়তি কোনো রূপ নেই, একটাই রূপ। পড়াশোনায় মেধাবী হতে ছোটবেলা থেকেই স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গায় অনেকে তার বন্ধু হতে চেয়েছে, কিন্তু ওই যে তার গুরুগম্ভীর আর ইন্ট্রোভার্ট স্বভাব, এজন্য তার তেমন কোনো বন্ধু নেই। যারা আছে তার আহনাবের অতিরিক্ত রাগ সহ্য করে আছে। অর্ষাকে এইভাবে মারধর করতে দেখে তার রাগ চরম থেকেও চরমে পৌঁছে গেছে। রেগে গেলে তার হিতাহিত কোনো জ্ঞান থাকে না, আর জ্ঞান শূন্য হয়ে কী কী যে করতে পারে সেটাও সকলের ধারণার বাইরে। সে ক্রুদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার পূর্বেই বাড়ি থেকে একটা মেয়ে বের হয়ে ওদের দিকে এগিয়ে যায়। আহনাব থেমে যায় সেখানেই। মেয়েটি ভাবিকে অর্ষার থেকে সরানোর চেষ্টা করছে আর বলছে। কি করছো আপু? এভাবে মারছো কেন ওকে? ছাড়ো প্লিজ। ভাবি ধমক দিয়ে বললেন। তুই এখানে এসেছিস কেন? ঘরে যা তুই। ওর কত বড় কলিজা, আমার শাড়ি ছিঁড়ে ফেলেছে। অনেক কষ্টে সে ভাবির হাত থেকে অর্ষাকে সারাতে সক্ষম হয়। কিছুটা রাগী সুরে বলে। সামান্য একটা শাড়ির জন্য তুমি ওকে এভাবে মারছো? তোরা তো দরদ কেন ওর জন্য? তুই আমার বোন নাকি ওর? আমার জীবনটা কয়লা করে দিচ্ছে এই মেয়ে। শেষ কথাটা জ্বলন্ত দৃষ্টিতে অর্ষার দিকে তাকিয়ে বলল ভাবি। উস্কো খুস্কো চুল নিয়ে মাথা নত করে ফুপিয়ে কাঁদছে অর্ষা। ঘর থেকে তিয়াসের কান্নার আওয়াজ আসায় ভাবি আরও কিছু কথা অর্ষাকে শুনিয়ে দিয়ে ভিতরে যায়। এ সবটাই মূল ফটকের আড়াল থেকে আহনাব দেখছিল। এদিকটা অন্ধকার থাকায় বাড়ি কেউ তাকে দেখেনি। আহনাবের কৌতূহলের সাথে একটু ভালো লাগলো। এভাবে মারধর আর গালাগালি করছে, তবু এই মেয়েটি ব্যতীত আর কেউ এলো না বাইরে। কেমন পরিবার এটা? ওর ভাবনার যদিও অন্ত শেষ হওয়ার পূর্বেই অর্ষার মেয়েটি ভিতরে চলে গেছে। আহনাব আর পালসটি ফেরত দেওয়া হলো না। বাড়ির মানুষজন ওকে দেখে যদি আরও বেশি সিন ক্রিয়েট করে, তাই সে পালসটি নিয়ে আবার গিয়ে গাড়িতে বসল। অর্ষা বিছানার উপর বসে আছে। গ্লাসে করে পানি নিয়ে আসে কিয়া। অর্ষা চুপচাপ পানিটুকু পান করে। কিয়া আর কুসুম আপন দু বোন। কিয়া কুসুমের মা বাবা যেমন বেঁচে নেই, তেমন রুহুল আর অর্ষার মা বাবাও বেঁচে নেই। কুসুমের সাথে রুহুলের বিয়ে প্রেমে রয়েছিল। বাবা গত হয়েছিল অর্ষার 6 বছর বয়সে। মা দুনিয়ার মায়া ত্যাগ করেছে বছর 2 আগে। অসচ্ছল পরিবারে এখন একসাথে বসবাস করছেন রুহুল আমিন, কুসুম, ওদের একমাত্র ছেলে তিয়াস, অর্ষা আর কিয়া। কুসুমের বিপরীত চরিত্রটি কিয়া। সে সবসময় চেষ্টা করে অর্ষাকে নিজের বোনের অত্যাচার থেকে আগলে রাখতে। গ্লাসটা টেবিলের উপর রেখে কিয়া জিজ্ঞেস করে। ভাত খাবি? অর্ষা দুদিকে মাথা নাড়িয়ে মৃদুস্বরে বলে। খেয়ে এসছি। তাহলে যা, শাড়ি পাল্টে নে, তারপর এসে শুয়ে পড়। অর্ষা শাড়ি পাল্টে 3 পিস পরে নেয়। কিয়া শুয়ে পড়েছে। রাত পহলায় সকাল 7টায় তাকে শোরুমে যেতে হবে। বর্তমানে সে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ার পাশাপাশি একটা শোরুমে সেলসম্যানের চাকরি করে।
এতে মোটামুটি তার পড়াশোনা খরচ চালিয়ে যা পয়সা বেছে সেগুলো বড় বোন কুসুমকে দিয়ে দেয়। লাইট নিভে অর্ষা গিয়ে কেয়ার পাশে বসে পড়ে। মা মারা যাওয়ার পর এই বাড়িতে অর্ষার শুধু দুজন আপন মানুষ রয়েছে, কেয়া আর তিয়াস। ভাই তো আপন হয়েও পর। মা মারা যাওয়ার পর থেকে ভাইয়াও বদলে গেছে, ভাবির কথা মতো চলে, ভুল ঠিক বিচার করে না, ভাবির মুখে যা শোনে তাই বিশ্বাস করে। পরিশেষে হয়তো মার খেতে হয়, নয়তো যা তা কথা শুনতে হয়। মাঝে মাঝে তো অর্ষার ইচ্ছে করে মরে যেতে, কিন্তু তার এত সাহস নেই। রক্ত দেখলে যার অজ্ঞান হওয়ার উপক্রম, তার পক্ষে সুসাইড করে এত সহজ নয়। সে প্রলম্বিত একটা দীর্ঘশ্বাস নিয়ে কিয়ার উপর এক হাত রেখে বলে, ঘুমিয়েছে? হুম, কিছু বলবি? তোমার নাম কেয়া না হয়ে কুসুম রাখা উচিত ছিল। কুসুম তো নরম হয়, কিন্তু ভাবি অনেক শক্ত প্রকৃতির মানুষ। কিয়া হেসে ফেলে, চোখ বন্ধ করে বলে, ঠিক বলেছিস। আপু, তোমায় না বলেছিলাম আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে? তুমি শোরুমে কথা বলেছিলে, লোক কবে নেবে তারা? আগে তোর পরীক্ষা শেষ হোক। পরীক্ষা তো চলেই এলো, তারপর দেখা যাবে। দেখা যাবে না, আমার চাকরি লাগবেই। বাড়িতে যদি আমিও কিছু টাকা দিতে পারি তাহলে হয়তো ভাবি একটু হলেও আদর করবে। কিয়ার ভীষণ অসহায় বোধ হয় অর্ষার জন্য। একটু আদর ভালোবাসার কাঙ্গাল মেয়েটা প্রতিনিয়ত কত অত্যাচারও না সহ্য করে। তার মুখে বেদনার ছাপ ছড়িয়ে পড়ে। অন্ধকার থাকায় অর্ষার দৃষ্টিতে সেটা পড়ল না। সে অর্ষার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আর কথা না বলে ঘুমা, সকালে কলেজ আছে না? আপু, কি? চুলে হাত বুলিও না। ভাবি চুলে টান মেরেছে তো খুব ব্যথা লাগছে। কিয়ার চোখে এবার পানি চলে আসে। তার বড় বোনটা এত নিষ্ঠুর কেন? রুহুল আমিন তিয়াসকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করছিল। তখন কুসুম ঘরে আসে। চোখে মুখে তখনও রাগের প্রতিচ্ছবি ভেসেছিল। রুহুলের কোল থেকে তিয়াসকে নিয়ে হাঁটতে হাঁটতে কান্না থামানোর চেষ্টা করছিল। প্রথমে কান্না না কমলেও আস্তে আস্তে তিয়াসের কান্না কমে আসে। রুহুল পাশ ফিরে শুয়েছিল। তিয়াসকে নিয়ে কুসুমও শুয়ে পড়ে। কিছুক্ষণ মৌন থেকে রুহুল আমিন বলল, তখন যে আমি মারতে গেলাম বাধা দিলে কেন? আর দিলেই যখন, এখন তুমি অর্ষাকে মারলে কেন? কুসুম রাগে গমগমে কণ্ঠে বলে উঠল, রাত করে বাড়ি ফিরেছে, এজন্য তুমি মারতে গিয়েছিলে? ও তো আমায় বলে গেছিল, এজন্য তোমায় থামিয়েছি। কিন্তু ও কি করেছে জানো? আমার সবচেয়ে পছন্দের শাড়িটা ছিঁড়ে ফেলেছে। তাহলে মারব না তো কি করব? কোলে বসে আদর করব? রুহুল আমিনের কথার পিঠে আর কিছু বলতে পারল না। কুসুম নিজেই বলল, আপদটাকে কি তুমি বিদায় করবে না? এভাবে বসিয়ে বসিয়ে আর কতদিন খাওয়াবে? অভাবের সংসারে আবার পড়াশোনা করাচ্ছ। কুসুম, আমি জানি অভাবের সংসারে তোমার মানিয়ে নিতে কষ্ট হয়, কিন্তু কি করব বলো? রক্তের বোন তো, একেবারে তো ফেলে দিতে পারি না। এখানে যে খুব আরামে থাকে তাও তো না। প্রতিটা দিন উঠতে বসতে কথা শোনে, মার খায়। এমন দিন যায় যে ও মার খায় না। তুমি ভালো করে জানো আমি মাকে কত ভালোবাসতাম। বর্ষাকে নিয়ে মায়ের অনেক স্বপ্ন ছিল, অনেক পড়াশোনা করাবে ভেবেছিল। আমার তো আর এত সামর্থ্য নেই। অন্তত উচ্চ মাধ্যমিকটা দিক, তারপর না হয় বিয়ে টিয়ে কথা ভাবা যাবে। অভাবের সংসারে আবার শখ স্বপ্ন কিসের? পরে বলে কি কাজকর্ম কিছু করা যায় না? আমার বোন করছে না? রুহুল আর কিছু বলল না, চুপ করে শুয়ে রইল। কুসুম একা একা কিছুক্ষণ রাগারাগি করে নিজেও ঘুমানোর চেষ্টা করলো। দিন দিন সংসার নিয়ে সে অতিষ্ঠ হয়ে উঠেছে, কেন জানে না। বর্ষাকে দেখলে তার রাগ বেড়ে যায়। আপদ একটা। হালকা মিষ্টি রোদের সফেদ পর্দা ভেদ করে আহনাবের বিছানায় এসে পড়েছে। মৃদুমন্দ বাতাসের সহিত হালকা হালকা নড়ছে পর্দাটি। গতকাল রাতে সে জানালা লক করতেও ভুলে গেছে। সে আসলে ভিন্নধর্মী মানুষ। তার সুখ আনন্দ দুঃখগুলোকে সে সবার মতো করে প্রকাশ করতে পারে না। একমাত্র আদরের বোনকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়েছে, এতে বাকি সবার মতো তারও কষ্ট হচ্ছে, তবে সে সেটা প্রকাশ করতে পারছে না। যার দরুন সে ঠিকঠাক কাজ করতেও ভুলে বসেছে। ফোন ভাইব্রেট হওয়ায় কাঁচা ঘুমের ব্যাঘাত ঘটে আহনাফের। কাঁচা ঘুম বলছে কারণ বাকি সবার মতো সেও গভীর রাতে ঘুমিয়েছে। সবাই রাত জেগে আফরিনের জন্য কান্নাকাটি করলেও আহনাফ তো সেটি করেনি। সে অনেক রাত অবধি বারান্দায় রকিং চেয়ারে বসেছিল। ঘুম ঘুম ভাবটা অনুভব হয় ফজরের সময়, তবে আলসেমি করেনি। নামাজ পড়ে তারপর বিছানায় গাইলিয়েছে। সে চোখ না খুলে হাতে হাতে বালিশের সাইড থেকে ফোন হাতে নিয়ে রিসিভ করে।
ঘুম জড়ানো কণ্ঠে বলে, হ্যালো। হ্যালো ভাইয়া, ঘুমোচ্ছ তুমি? ফোনের অপর প্রান্ত থেকে মিষ্টি কণ্ঠে শুধল আফরিন। আহনাবের ঠোঁটের কোনো তখন অ্যাক্সেলতে হাসি রেখা স্ফুলিত হয়। সে বিছানায় গড়াগড়ি করে উঠে বসে বলে, এতক্ষণ ঘুমাচ্ছিলাম, তোর কণ্ঠ শুনে ঘুমটা ভেঙে গেছে। আফরিন হেসে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই ভালো আছিস তো? আলহামদুলিল্লাহ ভাইয়া। বাড়ির সবাই কোথায়? কেন, বাসাই তো। বাবাকে ফোন দিলাম ধরলো না, মাকে দিলাম মাও ধরলো না, তাই এখন তোমাকে ফোন করলাম। তোর বিরহে সারা রাত সকলে কান্নাকাটি করে ভোর রাতে ঘুমিয়েছে, তাই হয়তো সজাগ পাইনি। আফরিনের মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। তারও তো পরিবারের জন্য ভীষণ কষ্ট হয়। সে জিজ্ঞেস করলো, তুমি কাঁদোনি ভাইয়া? তোর কি মনে হয়? কি আর মনে হবে, তুমি যেই কঠোর, মনে তো হয় না। আহনাব হেসে ফেলে। প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করে, তোর শ্বশুরবাড়ির সবাই কেমন আছে? নাসিম কোথায়? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, উনি ঘুমাচ্ছে। তুই কি করছিস? আমি বসে আছি। শাশুড়ি মা এতগুলো নাস্তা দিয়ে বলে গেছে সব শেষ করতে। আমি কি এত খাই বলো? খেতে হবে, ওখানে একদম লজ্জা করলে চলবে না। এখন থেকে ওটাই তোর বাড়ি, ওরাই তোর সবচেয়ে আপনজন। সবাইকে নিজের মানুষ ভাববি আফরিন, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবি না। আচ্ছা ভাইয়া, আমি এমন কিছু কখনোই করব না যাতে আমার কারণে তোমাদের কখনো অসম্মান হয়। আফরিনের সাথে আরও কিছু কথাবার্তা বলছিল। তখন আহনাব খেয়াল করলো দরজার সাদা পর্দার ওপাশ দিয়ে ছায়া জাতীয় কিছু। এত সকালে কেউ উঠলো ঘুম থেকে? আহনাব আফরিনকে বলল, তুই খেয়ে নে পাখি, আমি তোকে পরে ফোন করব। আচ্ছা ভাইয়া, আব্বু আম্মু উঠলে আমায় ফোন দিতে বলো। ঠিক আছে। বলে ফোনের লাইন কেটে দেয় আহনাব। তারপর গুটি গুটি পায়ে ঘর থেকে বের হয়। বাড়ি পুরো নীরব নিস্তব্ধ। কাজের লোক হলে তো আগে আহনাবের রুমে চা দিয়ে আসতো। রান্নাঘর থেকেও তো কোনো আওয়াজ আসছে না। তাহলে এই সময় কি এলো? গতকাল রাতে কি বাড়ির মেন দরজা নক করেনি? ডান পাশের করিডোরের শেষ প্রান্তের রুমটা আহিলের, সুতরাং যেই এসেছে সে আহিলের রুমে প্রবেশ করেছে। আহনাবও আহিলের রুমে যায়। পর্দা সরিয়ে দেখে সম্পূর্ণ সাদা পোশাকে আবৃত একটা মেয়ে খাটের পাশে আহিলের ঘুমের সামনে দাঁড়িয়ে আছে, আর আহিল ঘুমাচ্ছে মরার মতো। আহনাব ভরাট কণ্ঠে জিজ্ঞেস করে, কে? হক চোখে পিছনে তাকে অস্যা। আহনাবকে দেখে ঘাবড়ে যায়। শুনতে হাস্যকর লাগলো সত্য যে ভয়ে তার হাত পা কাঁপছে, বেশি কাঁপছে পা। মনে হচ্ছে এখনো নিয়ন্ত্রণ হারিয়ে মেঝেতে বসে পড়বে। অস্যা স্বভাবতই নরম, ভীতু প্রকৃতির মেয়ে। যথেষ্ট ধৈর্যশীল বটে, কিন্তু সরলতা যেন মাত্রাতিরিক্ত বেশি। অস্যাকে দেখে মুখের বর্ণ পরিবর্তন হয় আহনাবের। গতকাল রাতে অমন মারের দৃশ্য চোখের সামনে ভেসে উঠতেই কণ্ঠ শীতল হয়। সে শীতল কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? অস্যা আমতা আমতা করে বলে, মানে আহিলকে ডাকতে এসেছিলাম। তোমার কি সত্যি কোনো আক্কেল জ্ঞান নেই? এত সকালে একটা ছেলের রুমে এভাবে ঢুকে গেলে? অস্যা ব্যবসা খেয়ে কিংকর্ত বিমূঢ় হয়ে থাকে। সে তো প্রায় আসে এই বাড়িতে। সত্যি বলতে আহনাব আহিলের মা অসম্ভব ভালো মানুষ। তার আদর ও আশকারায় অস্যার অবাধ চলাফেরা রয়েছে এই বাড়ির আনাচে কোনাচে। কখনো তো এটা মনে হয়নি যে আহিলের রুমে ঢুকতে হলেও তার সেন্স প্রয়োজন। সে কি আসলে এতটা ননসেন্স? আহনাব কিছু বিরক্ত হয়ে বলল, কিছু বললেই এমন চুপ করে থাকো কেন? আসলে এখন তো আর এত সকাল নেই, 9:30 বাজে। আমি এসেছিলাম আহিলকে কলেজে নিয়ে যেতে। হাত ঘড়িতে সময় দেখে বলল অস্যা। আহনাব কিছুটা নরম হওয়ার চেষ্টা করলো, কিন্তু সে তো সব সরলভাবে রক্তটা স্বভাবের, তাই তার সাধারণ কথাগুলোকেও রাগে রাগে শোনায়। সে অস্যাকে আপাত মস্তক দেখে জিজ্ঞেস করলো, তোমার পরনে কি কলেজের ইউনিফর্ম? হ্যাঁ। সম্পূর্ণ সাদা, এক মুহূর্তের জন্য ভূত ভেবেছিলাম। অস্যা আহত দৃষ্টিতে আহনাবের দিকে তাকায়। বাংলাদেশের বেশিরভাগ কলেজে সম্ভবত কলেজের স্টুডেন্টদের ইউনিফর্ম সাদা দেওয়া হয়। এখন এজন্য যদি দেখতে ভূতের মতো লাগে থাকে, সেক্ষেত্রে সে কি করতে পারে? অস্যাকে বিমর্ষ দেখে গোপনে দীর্ঘশ্বাস ত্যাগ করে আহনাব। মেয়েটা কি পার্সের কথা ভুলে গেছে? এতক্ষণে তো একবারও জিজ্ঞেস করলো না সে এই প্রসঙ্গে কিছু বলতে যাবে। তখন অস্যা বলল, আহিলকে ডাকি? আহনাব ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, কেন? কলেজে যাবে না? না, গতকাল অনেক রাত করে ঘুমিয়েছে, তুমি চলে যাও। অস্যার এবার দুঃখে কষ্টে কাঁদতে ইচ্ছে করছে। প্রতিদিন তাকে কলেজে যাওয়ার জন্য এবং আসার জন্য 20 টাকা করে দেওয়া হয়। তার বাড়ি থেকে কলেজ বেশি দূরে নয়।
যেতে 10 টাকা রিক্সা ভাড়া আর আসতে 10 টাকা, কিন্তু সে তো সেই টাকা খরচ করে ফেলেছে, প্রতিদিনই করে। কারণ আহিলের কথা মতো প্রতিদিন 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আগে সে আহিলের বাসায় আসে। আহিল বাইক নিয়ে বাইরে অপেক্ষা করে, বর্ষা আসলে একসঙ্গে কলেজে যায়। এই বাড়ি থেকে কলেজও বেশ দূরে, এদিকে 10টায় ক্লাস, সময়ও কম, হেঁটে যথাসময়ে পৌঁছানো সম্ভব নয়। ওইদিকে প্রথম ক্লাস মিস করলে স্যারেরা বাড়িতে ফোন করবে, বাড়িতে ফোন করলে ভাইয়া মেরেই ফেলবে। বর্ষার এমন মুমূর্ষু অবস্থা। বর্ষাকে চিন্তিত চিত্রে ফ্লোরের দিকে তাকিয়ে থাকতে দেখে আহনাব জিজ্ঞেস করলো। কি হয়েছে? সে বিশ্বাসিত কণ্ঠে বলল, কিছু না, আমি তবে যাই। আচ্ছা। বর্ষা যাওয়ার জন্য পা বাড়াতে আহনাব কিছু দিকে বলল, শোনো, জি। একটু আমার ঘরে আসো তো। বর্ষা ভয় পেয়ে জিজ্ঞেস করে। কেন? ভয় পাওয়ার মতো আহনাব কিছু বলেছে কি না বুঝতে পারলো না, তবুও শান্ত কণ্ঠে বলল। তোমার পার্সটা নিয়ে যাও। বর্ষা তো পালসের কথা বেমালুম ভুলেই বসেছিল। ওকে তো জিনিসের কথা মনে রেখেই লাভ কি? ওকে তো বলার কারণ হলো পার্সটা শুধুমাত্র সোয়াব ছিল, এতে টাকা পয়সা কিছু ছিল না। ও সরি, ছিল 20 টাকা ছিল। সেই টাকা দিয়েই তো রিক্সা ভাড়া দিয়ে বিয়েতে এসেছিল। বাকি রইল ফোন। ফোন তো তার কোনো কালেই ছিল না, খুব বেশি জরুরি হলে সে ভাবে কিংবা কি আর ফোন থেকে মিস কল দেয়। আহনাবকে ফলো করতে করতে তার ঘরের সামনে গিয়ে দাঁড়ায় অর্ষা। এবার আর আহনাব ওকে ঘরে ঢুকতে বলল না, টেবিলের ওপর থেকে পালসটা এনে হাতে দিল। কয়েকবার গতকাল ঘটনার কথা জিজ্ঞেস করতে গিয়েও থমকে গেল। অজাদা মেয়েটাকে অস্বস্তি ফেলে কাজ নেই। অর্ষা পালসটি নিয়ে বলল, আসছি আমি। যাও। অর্ষা হাত ঘড়িতে সময় দেখে 9টা 45 বাজে। মাত্র 15 মিনিটে হেঁটে কলেজ যাওয়া অসম্ভব। সে বাড়ি থেকে বের হয়ে দ্বিধাদ্বন্দ্বিত মন নিয়ে রাস্তার মাঝে পায়চারি করতে শুরু করে। দাঁত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে ভাবে কলেজ যাবে নাকি বাড়িতে ফিরে যাবে। মাঠ তো আজ কপালে এমনিতেও আছে, অমনিতেও আছে। বারান্দায় দাঁড়িয়ে অর্ষার গতিবিধি লক্ষ্য করছিল আহনাব। মেয়েটা কি শুধুই বোকা নাকি একটু পাগল স্বভাবেরও? সমস্যাটা কি? আহনাব এবার নিজেই বের হলো বাড়ি থেকে। অর্ষা তখনও মনস্থির করতে পারেনি যে কি করবে। ততক্ষণে আরও 5 মিনিট অতিবাহিত হয়ে গেছে। রাস্তায় এমন চরকির মতো ঘুরছো কেন? আচমকা সেই ভরাট গুরুগম্ভীর কণ্ঠস্বর থেকে কথাগুলো ভেসে আসায় পিলে চমকে দেওয়া অর্ষা মানুষটাকে কেন যে অসম্ভব রকম ভয় পায় নিজেও বুঝতে পারে না। অর্ষা হাসার চেষ্টা করে বলল, না মানে এমনি, আমি যাচ্ছি। অর্ষা উল্টো পটে হাতে ধরে। কলেজ তো এদিকে, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? বাড়ি যাচ্ছি, আজ কলেজে যাব না, আমার কাছে টাকা নেই। শেষ কথাটা মুখ ফসকে বলে ফেললো অর্ষা। আহনাব এবার অবাক না হয়ে পারল না। কলেজে যাওয়ার মতো টাকাও নেই। অর্ষার সম্পর্কে না চাইলেও তার অনেক কৌতূহল জমা হতে শুরু করে। সে এর পূর্বে এমন অদ্ভুত কোনো মেয়ে দেখেনি। আপাতত বিষয়টিকে সাইডে রেখে বলল, ক্লাস মিস দিতে হবে না, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। দাঁড়াও 2 মিনিট, আমি গাড়ি নিয়ে আসি। আহনাবকে এই মুহূর্তে অর্ষার দেবদূত বলে মনে হলো। যাক বাবা, আজ তবে ভাই ভাবির মায়ের হাত থেকে নিস্তার পাওয়া যাবে। একটুর জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। সে চোখ বন্ধ করে মনে মনে বলে, আল্লাহ, তুমি আসলেই অনেক দয়ালু, অনেক ভালো, অনেক অশেষ শুক্রিয়া জানাই তোমার দরবারে। তুমি আমায় বাঁচিয়েছো। বাড়িতে ফিরেই আমি 2 রাকাত নফল নামাজ পড়বো, প্রমিস। আহনাব গাড়ি নিয়ে এসে দাঁড়িয়েছে। জানালা দিয়ে দেখছে অর্ষার কাণ্ড। সেও মনে মনে ভাবে, এই মেয়ে সত্যি পাগল। গলা খাকারি দিয়ে বলে, যাবে নাকি দাঁড়িয়ে থাকবে? অর্ষা লাফিয়ে ঝাঁপিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ। তারপর সে গাড়িতে উঠে বসে। অর্ষা হাত ঘুরে দেখছে আর ছটফট করছে। আহনাব নির্বাক। এদিকে সময় যেন সময়ের তুলনাও দ্রুত বেগে চলছে। অর্ষা অস্থির হয়ে বলে, আপনি কি জোরে গাড়ি চালাতে পারেন না? রাগে চল শক্ত হয়ে ওঠে আহনাবের। সে বিরক্ত ভাজন দৃষ্টি অর্ষার দিকে তাকিয়ে বলে, সিট বেল্ট বেঁধে নাও। অর্ষাও কথা মতো সিট বেল্ট বাঁধতে শুরু করে। তার পূর্বে স্পিড বাড়িয়ে আহনাব ঝড়ের গতিতে ড্রাইভ করতে শুরু করে। অর্ষা কোনো রকম মৃদু চিৎকার করে বলে, হায় হায়, এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? অ্যাক্সিডেন্ট হবে তো, মরে যাব, প্লিজ আস্তে চালান। আহনাব তবুও গাড়ি স্পিড কমায় না। কিছুক্ষণ আগে তাকে বিদ্রোহ করার আগে মনে ছিল না কথাটা। অর্ষা বাড়ির সংকুচিত অস্থিরতার সাথে টাল সামলাতে পারছিল না। তাই 2 হাতে শক্ত করে আহনাবের পেশিবহুল বাহুতে এক হাত দিয়ে খামচে ধরে আর অন্য হাত দিয়ে আহনাবের টি শার্ট খামচে ধরে। অর্ষার এমন কাণ্ডে অনেকক্ষণ চুপ করে থাকলেও
পরমতি হঠাৎ করে জোরে ব্রেক কষে আহনাব। সঙ্গে সঙ্গে অশ্বা হুমড়ি খেয়ে পড়ে গাড়ির স্টিয়ারিংয়ের ওপর। তবে তার আগে স্টিয়ারিংয়ের ওপর হাত মেলে ধরে অশ্বাকে কভার করে আহনাব, যাতে অশ্বা ব্যথা না পায়। কয়েক মিনিটে কি থেকে কি যে হয়ে গেল অশ্বা কিছু বুঝতে পারলো না। সে তো ভেবেছিল আজই বোধ হয় জীবনের শেষ দিন, মাথা ফেটে হয়তো রক্ত পড়া শুরু হয়েছে। তবে সে অবাক হয় যখন মাথা তুলে দেখে তার কিছু হয়নি, বরং আহনাব ওকে ব্যথা পাওয়া থেকে কভার করেছে। অশ্বা কৃতজ্ঞতার দৃষ্টি আহনাব দিকে তাকিয়ে দেখে সে রক্তচক্ষু দিয়ে অশ্বার দিকে তাকিয়ে রয়েছে। এখানে তার কি দোষ? গাড়ি জোরে চালালো সে, জোরে ব্রেক কষলো সে, আবার রাগও দেখাচ্ছে সে। এটা কি মগের মুল্লুক নাকি? মনে মনে এসব বললেও অশ্বার মুখটা ছিল ফাটা বেলুনের মতো। সে তখন খেয়াল করে কলেজের সামনে এসে আহনাব ব্রেক কষেছে। তবে এভাবে তাকিয়ে কেন আছে? উফ, অস্বস্তিতে পাটাও জমে বরফ হয়ে আছে। গাড়ি থেকে যে নামবে তাও পারছে না। আহনাব রাগী কিন্তু চাপা স্বরে বলল। দেখো তো কি করলে। অশ্বা আহনাবের দৃষ্টি অনুসরণ করে আহনাবের হাতের দিকে তাকায়। অশ্বার নখের আসরে হাত কেটে রক্ত বের হচ্ছে। ও আল্লাহ, প্রতিবার এই মানুষটার সামনে এলে একটা না একটা অঘটন কেন ঘটবেই। অশ্বা চোরের মতো মুখ করে তাকিয়ে রয়েছে। পালাতে হবে এখান থেকে। এভাবে চোরের মতো এদিক ওদিক কি দেখছো? পালাতে চাইছো? লাভ নেই, গাড়ি লক করা। আহনাবের এ কথায় অশ্বার পান পাখি খাঁচা থেকে উড়ে যাওয়া জোগাড়। কিন্তু লোকটা কি অন্তর্যামী? মনের কথা বলতে পারে? না হলে সে কি করে জানলো অশ্বা যে সত্যি সত্যি পালাতে চাইছে? পুরনো টেকনিক অবলম্বন করলো অশ্বা। ভয়ে কাছুমুচু হয়ে তোতা পাখির মতো বলল। দুঃখিত, আমি দেখিনি, সরি, সত্যি আমি খেয়াল করিনি। এই সস্তা শব্দটা বারবার বলবে না তো, বিরক্ত লাগে আমার। কিছু হলেই সরি। অশ্বা অসহায়ভাবে তাকিয়ে থাকে। মানুষ ভুল করলে সরি বলবে না তো কি বলবে? ঘড়ি দিকে নজর পড়তে সে তড়িঘড়ি করে বলল। আর মাত্র 5 মিনিট আছে, আমার ক্লাস শুরু হয়ে যাবে। আমি এখন যাই। দরজা আনলক করে আহনাব বলল। যাও। অশ্বা গাড়ি থেকে নেমে যায়। কি ভেবে যেন আহনাবও গাড়ি থেকে নামে, কিন্তু সে তো অশ্বার নামটাই জানে না। কি বলে ডাকবে? কোনো সম্বোধন খুঁজে না পেয়ে বলল। এই যে, এই মেয়ে। সেই গুরুগম্ভীর কণ্ঠটি শুনে অশ্বা দাঁড়িয়ে পড়ে। লোকটা রাগ কমেনি, বকবে নাকি এখানে? সে ভীতু দৃষ্টিতে তাকিয়ে থাকে। আহনাব কাছে এসে মানিব্যাগ থেকে 100 টাকা দুটো নোট বের করে অশ্বার হাতে গুঁজে দেয়। অশ্বা বিস্মিত কণ্ঠে জানতে চায়, এটা কিসের টাকা? যাওয়ার সময় যাবে কিভাবে? আহিল তো আর আসবে না, আমিও তো আর তোমায় নিতে আসবো না। অশ্বা হাসলো, হেসেই বলল। কলেজ থেকে বাড়িতে যেতে আমার 200 টাকার প্রয়োজন নেই, 10 টাকা লাগবে মাত্র। সেটাও আমি বন্ধুদের থেকে নিয়ে যাব। এ টাকা আমার লাগবে না। আপনাকে ধন্যবাদ আজ আমায় পৌঁছে দেওয়ার জন্য। কথাটা বলে সে আহনাবের হাতে টাকাটা গুঁজে একটা দৌড় দেয়। আহনাব কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকে। এবারও মেয়েটির নাম জানা হলো না। নাম যা খুশি হোক, তাতে তার কি? এত বেশি মাথা ঘামানোর তো কিছু নেই। তাই সে আর বেশি চিন্তা ভাবনা না করে গাড়িতে গিয়ে বসে। কলেজের বারান্দায় দাঁড়িয়ে এতক্ষণ সবটা দেখছিল জুই, রেশমি, লামিয়া, আশিক আর দিদার। অশ্বা উপরে আসতে 3 বান্ধবী একে ঘিরে ধরে। অশ্বা ভয় পাওয়ার সাথে সাথে চমকেও যায়। রেশমি করুণ কণ্ঠে বলে। কিরে, কতদিন ধরে চলছে এসব? লামিয়া নাকা কণ্ঠ করে জিজ্ঞেস করে। তুই এমনটা করতে পারলি অর্ষা? তলে তলে এত কিছু, তাও মাত্র একদিনেই? জুই গভীর কণ্ঠে বলে। সত্যি করে বল, তার সাথে আগে থেকেই তোর ভাবটাপ চলছে না তো? ইয়া মাবুদ, তুই এমন বিশ্বাসঘাতকতা করতে পারলি? আমাদের ভাগ না দিয়ে একাই নিলি? আবারও নাকা কান্না করে লামিয়া বলল। ওরা একের পর এক জেরা আশ্বাকে করেই চলছে। এদিকে সে ওদের কথার মাথা মুন্ডু কিছুতেই বুঝতে পারছে না। আর বোঝার পূর্বেই ক্লাস শুরু হওয়ার বেল বেজে যায়। তাই সবাই একসাথে ক্লাসে চলে যায়। কিন্তু 3 জনের একজনও ওর সাথে কথা বলছে না। প্রতিদিন 4 জন একসাথে এক বেঞ্চে বসলেও আজ 3 জন ব্যাগ নিয়ে 3 বেঞ্চে গিয়ে বসেছে। ওদের এমন ব্যাপারে হতাশ হয়ে আসা একাই সেই বেঞ্চে বসে পড়ে। ক্লাসের মাঝেই পাশের বেঞ্চে একটা মেয়ে কাগজের টুকরো অশ্বার হাতে দিয়ে ফিসফিস করে বলে। অশ্বা কাগজটি নিয়ে লুকিয়ে পড়ে। আশিক লিখেছে। ওদের 3 জনের কথা বাদই দিলাম, আমি আর দিদার কি দোষ করলাম? তুই আমাদের কেন জানালি না? সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে তার। সে আর চোখে একবার আশিক আর দিদারের দিকে তাকায়। ওদেরকে অশ্বার চেয়েও আরও বেশি হতাশ দেখালো। না জেনে ওদেরকে না জেনে কত বড় ভুল অশ্বা করে ফেলেছে।
কিন্তু সেই ভুলটাই বা কি? ভুলটা কি জানার জন্য ওকে 4টা ক্লাস শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হলো। টিফিনের সময় কেউ অর্ষার সঙ্গে কথা বললো না। মুখ ঝামটা মেরে ক্যান্টিনে চলে যায়। অর্ষাও যায় পিছু পিছু। অসহায়ের মতো মুখ করে বলে, না বলে বুঝবো কি করে কি করেছি সেটা তো বল। দাউ দাউ করে অগ্নির মতো জ্বলে উঠে জুই বলল, আহা গো শোনা গো আমার, এখন বাজা মাছটাই উল্টে খেতে জানো না। কি করেছো তুমি বোঝো না? আমি সত্যি বুঝতে পারছি না, বিশ্বাস কর। লাইমে এবার বসা থেকে উঠে দাঁড়ায়। অর্ষার মুখোমুখি দাঁড়িয়ে দু কোলে আলতো করে হাত রেখে কাঁদো কাঁদো হয়ে বলে, জান আমার ময়না পাখি, বল সব মিথ্যে, বল তার সাথে তোর কোনো সম্পর্ক নেই। কার সাথে? এই প্রশ্নে লামিয়া রাগ হলেও সে রাগ সংবরণ করে বলল, আহিলের ভাইয়ের কথা বলছি। বোকাশোকা অর্ষা আকাশ থেকে পড়ল যেন। লামিয়া হাত সরিয়ে অবাক হয়ে বলল, তোরা এতক্ষণ ওনার কথা বলছিলি? পাগল নাকি তোরা? ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মুহূর্তে সকলের চোখ খুশিতে চিকচিক করে ওঠে। লামিয়া খুশিতে গদগদ হয়ে বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওর এত খুশি হওয়া আশিকে সহ্য হলো না। সে ব্যঙ্গ করে বলল, তুই এত খুশি হচ্ছিস কেন? সেই তো রিকোয়েস্ট দিয়ে এখনো ঝুলেই আছিস। তাতে তোর কি? অসভ্য বেয়াদব, তুই বুঝবি না রে, তুই বুঝবি না। পছন্দের মানুষ নিজের হোক বা না হোক, সে সিঙ্গেল আছে জানলেও শান্তি। আমার না হলেও অ্যাটলিস্ট অন্য কারোর তো না, তাই না? সে যে সিঙ্গেল তুই এত শিওর হয়ে বলছিস কিভাবে? জিজ্ঞেস করলো দিদার। আলবাত শিওর, আমি 100% শিওর। তার আইডি ইনস্টাগ্রামে আমি চিউড়িনি তল্লাশি চালিয়েছি বস। কারোর সাথে যদি ইন্টু পিন্টু থাকতো তাহলে আমি ঠিক খুঁজে বের করতাম। গোয়েন্দা টিমের নাম লিখিয়েছিস নাকি? বিরক্তি হয়ে বলল আশিক। ধুর না, ক্রাশগুলোর জন্য একটু গোয়েন্দাগিরি করা লাগে, বুঝেছিস? এই পর্যায়ে অর্ষা বলল, ক্রাশ হচ্ছে অদৃশ্য একটা ফালতু খাবার, খুবই বাজে। এসব বাদ দিয়ে পড়াশোনায় মন দে। দিদার আর আশিক বাদে বাকিরা হেসে ওঠে। রেশমি অর্ষার কাঁধ জড়িয়ে ধরে আদরের কণ্ঠে বলে, আমাদের বোকারানি, পড়াশোনাটা তুমিই করো, না হলে অ্যাসাইনমেন্টগুলো কে করে দেবে বলো? তোমাকে এত সব নিয়ে ভাবতে হবে না সোনা। আহিলের ভাইয়ের বিষয়টা আমরা দেখে নেব। জুই আর লামিয়া মুখ টিপে হাসে। অর্ষা বলে, তাই বলে একটা ছেলেকে নিয়ে তোর 3জন টানাটানি করবি? জুই বলল, হ্যাঁ করব, প্রয়োজনে আমরা সতীন হব। ছেলেদের 4 বিয়ে জায়েজ, 4 নাম্বার সতীন হিসেবে না হয় তোকেই নেব। কি বলিস সবাই? বাকিরা সবাই হো হো করে হাসতে শুরু করে। অর্ষার এসব কথাবার্তা একদম ভালো লাগে না, তবুও সে কাউকে কিছু বলল না। দিদার হাসতে হাসতে বলে, এমন সুযোগ পেলে যে কোনো ছেলে খুশিতে নাচবে, 4টা বউ পাবে। আহা, তার তো সোনায় মোড়ানো কপাল। তোরা যে ওনাকে নিয়ে এসব বলছিস, আহিল শুনলে কি ভাববে বলতো? বলল অর্ষা। লামিয়া ভেংসে কেটে বলল, ধুর, কি বলবে আবার? আমরা কি ওর ভাইকে কিডন্যাপ করবো নাকি? আর যদি রাগ করে তাহলে তুই তো আছিসই, ওকে বুঝিয়ে বলবি, রাগ ভাঙাবি, বুঝেছিস জানেমান? অর্ষা বলার মতো কোনো কথা খুঁজে পেল না আর। ড্রামা কুইনদের ড্রামা দেখে করুণ চোখে নির্বাক হয়ে তাকিয়ে রইল শুধু। আওনা বাড়িতে ফিরে দেখে আহিল বাদের সবাই ঘুম থেকে উঠে গেছে। মেহমান যারা ছিল তাদেরও খাওয়া দাওয়া শেষ। সবাই এখন বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। আওনাপ ওদেরকে গাড়িতে তুলে দিয়ে খেতে বসে। আমিনা বেগম খাবার বেড়ে দিচ্ছেন। আওনাপ জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো? না, তোর জন্যই অপেক্ষা করছিলাম। কোথায় গিয়েছিলি? একটু কাজ ছিল। তুমিও বসো। আহিল ঘুম থেকে ওঠেনি এখনো? না। আচ্ছা থাক, আর একটু ঘুমাক। খেতে খেতে আবরিনকে নিয়ে স্মৃতিচারণ করছিল আমিনা বেগম। আওনাপ শুধু নিশ্চুপ হয়ে শুনছিল। এক পর্যায়ে আমিনা বেগম প্রায় চিল্লেই বললেন, তোর হাতে কি হয়েছে বাবু? আওনাপ কিছুটা বিব্রত বোধ করে। তার বর্তমান বয়স এখন 27। এই বয়সে এখনো মা তাকে বাবু বলে ডাকে, এমনকি বাইরে মানুষের সামনেও। এর জন্য মাঝে মাঝে তাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তবে এখন কেউ নেই, সে আর মা ছাড়া। অস্বস্তি লাগার কারণ হচ্ছে হাতে থাকা নখের আঁচড়। সে মাকে কি বলবে? আহনাবকে নিস্তব্ধ দেখে আমিনা বেগম আবার উতলা হয়ে ওঠেন। বিমর্ষ হয়ে বলেন, বল না বাবু, কি হয়েছে? কিছু হয়নি মা, কিভাবে যেন কেটে গেছে। তিনি এবার চেয়ার ছেড়ে উঠে আসেন। আহনাবের হাত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন। আতঙ্কিত স্বরে বলেন,
এটা তো খামচি মনে হচ্ছে। এই যে 5টা নোকের দাগ স্পষ্ট। বাবু, সত্যি করে বলতো আসল ঘটনা কি? আহনাফ পড়ে গেছে বিপাকে। সে মাকে কি বলবে? আইলের বান্ধবী খামচি দিয়েছে। ইস, একটা মেয়ে তাকে খামচি দিয়েছে, এটা সে মাকে কি করে বলবে? আর মাই বা কী ভাববে, কীভাবে নেবে বিষয়টা? আমরা বেগমও কম যায় না। তিনি দুশ্চিন্তার চিত্রে এক পলকে তাকিয়ে আহনাফের মুখ বয় লক্ষ্য করছেন। একসময় গম্ভীর কণ্ঠে বললেন, বাবু, তুই কি প্রেম করছিস? আহনাফ নিশ্চুপে তখনও খাবার খাচ্ছিল। মায়ের এমন প্রশ্নে নাক মুখ দিয়ে খাবার বের হওয়ার জোগাড়। সে কাশতে শুরু করে। আমেনা বেগম দ্রুত পানির গ্লাস এগিয়ে দিয়ে আহনাফের পিঠে হাত বুলাতে শুরু করেন। পানি পান করে আহনাফ কিছুটা হতস্থ হয়। নাক মুখ গলা বুক জ্বলছে। সে তো মায়ের সাথে এত ফ্রি নয়। শুধু মা কেন, কারোর সাথে সে এত ফ্রি নয়। সেখানে অবলীলায় মায়ের সাথে প্রেম ভালোবাসা নিয়ে কথা বলাটা তার দিক থেকে সমুচিত নয়। মাও তো নাসরবান্দা। তিনি ফের বললেন, বল না বাবু, তুই প্রেম করছিস? আহনাফ এবার কিছুটা বিরক্ত হয়ে বলল, না মা, এখন কি আমার রিলেশন করার বয়স আছে? এভাবে বলছিস কেন? আমার ছেলে কি বুড়ো হয়ে গেছে? না হোক, তবে আমার মনে হয় এখন আর আমার এসব রিলেশন করার সময় নেই। আর সঠিক সময় এলে বিয়ে করব বলেছি তো। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে থেকে বললেন, তাহলে কোন মেয়ে খামচি দিয়েছে? বিরক্তির মাত্রা বাড়ছে আহনাফের। সব রাগ গিয়ে পড়ছে ওই মেয়েটার ওপর। মা নির্জুত আর কিছু বাকি রাখলো না। সে সম্পূর্ণ খাবার না খেয়ে নিজের ঘরে চলে যায়। এদিকে ছেলের মতিগতি মনোভাব কোনোটাই আমিনা বেগম ঠিক বুঝতে পারছেন না। কলেজ থেকে বাড়িতে ফিরে জামা কাপড় পাল্টাচ্ছিল অর্ষা। তখন ঘরের দরজা টোকা পড়ে। অর্ষা ভেতর থেকে জিজ্ঞেস করে, কে? আমি, দরজা খোল। দরজার অপর প্রান্ত থেকে কুসুম বলল। অর্ষা তড়িঘড়ি করে জামা কাপড় পাল্টে দরজা খুলে দেয়। কুসুম বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, দরজা খুলতে এতক্ষণ সময় লাগে? কাপড় পাল্টাচ্ছিলাম ভাবি। কুসুম কয়েক সেকেন্ডও চুপ করে থেকে বলল। তোর শাড়িটা দে। অর্ষা অবাক হয়। তার নিজের শাড়ি তো দূরে থাক, বাড়িতে পরার জন্য 3 সেট 3 পিস ছাড়া আর কোনো জামা কাপড় নেই। উঠিয়ে রাখার মতো রয়েছে একটা বোরকা আর 2টো ভালো জামার সেট। ভাবি তাহলে শাড়ি চাচ্ছে কিভাবে? অর্ষাকে নির্বাক নিস্তব্ধ দেখে কুসুম ধমক দিয়ে বলল, দাঁড়িয়ে আছিস কেন? চুপচাপ শাড়িটা দে। কোন শাড়ি ভাবি? আমার তো কোনো শাড়ি নেই। গতকাল রাতে যে শাড়িটা পরে এসেছিলি সেটাই আমায় এখন দিয়ে দিবি। আমার শাড়িটা তো ছিঁড়েই ফেললি পুরামুখী। অর্ষার মন খারাপ হয় ভীষণ। ভাবির শাড়িটা যখন চেয়েছে তখন সে নিশ্চয় দেবে, কিন্তু একটু ভালোভাবে কি চাওয়া যায়নি? মা মারা যাওয়ার আগে তার সঙ্গে ভাবির সম্পর্ক ছিল আপন মনের মতো। কেউ বুঝতো না তারা ভাবি ননদ। আর মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ভাবির অমূল পরিবর্তন চলে আসে। বুক চিরিয়ে তার দীর্ঘকাল দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বাবা মায়ের রেখে যাওয়া পুরনো আমলের আলমারি তাক থেকে শাড়িটা বের করে আনে সে। কুসুম শাড়িটা প্রায় ছিনিয়েই নিল। যাওয়ার আগে বলে গেল, অর্ষার এবার প্রচণ্ড কান্না পাচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত সে তেমন কিছু খায়নি। ভেবেছিল বাড়িতে ফিরে 2টো ভাত খাবে, সে ভাগ্যটাও তার নেই। আগে রান্না করতে হবে, তারপর খেতে হবে। পেটটা খিদে চৌচুর হয়ে যাচ্ছে। সে খিদে ঢকঢক করে 2 গ্লাস পানি পেটের ভিতর চালান দিয়ে দিল। এতে অল্প সময়ের জন্য হলেও যদি পেটটাকে একটু মানানো যায়, তবে পেটের চাহিদা মিটল না। সে ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যাচ্ছিল। শরীর হাত পা দুর্বল হয়ে যাচ্ছিল। তবুও সে রান্না করার জন্য রান্নাঘরে যায়। সেই সময় উঠান থেকে আহিলের কণ্ঠ ভেসে আসে, বর্ষা আছিস? অর্ষা দৌড়ে বাইরে আসে। আহিলকে দেখে ভীষণ খুশিও হয়, তবে আহিলকে দেখাচ্ছিল মন মরা। সে এখনো আফরিনের শোক কাটিয়ে উঠতে পারেনি। অর্ষা প্রায় হেসেই বলল, কি রে, তোর এই অবস্থা কেন? তুই ফ্রি আছিস? আমার কিছু ভালো লাগছে না, চল একটু বাইরে থেকে আসি। আহিলকে সে প্রত্যাখ্যান করতে পারল না, বলল, 5 মিনিট বস, আমি বোরকা পরে আসছি। বারান্দা থেকে একটা চেয়ারের উঠোনে দিয়ে সে আবার ঘরে চলে যায়। আহিল মনমরা হয়ে চেয়ারে বসে থাকে। আকাশে ভীষণ মেঘ করেছে। সন্ধ্যার অন্ধকার আর আকাশের ঘন কালো মেঘ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। একটু বাদে ঝুমঝুমে বৃষ্টি নামবে। কিয়া বছর থেকে ছুটি নিয়েছে। বৃষ্টি একবার আরম্ভ হলে গাড়ি পাওয়া মুশকিল। বাড়ি ফিরতেও সমস্যা হবে। কিয়া বাড়ি ফেরার জন্য সব কিছু কোচকাজ করছিল। তখন শোরুমের মালিক এসে জিজ্ঞেস করে। কিয়া মুচকি এসে বলল,
জি বস। কিয়া অনিচ্ছা সত্ত্বেও বলল, জি আচ্ছা, তার কাজই তো এটা। সেখানে ইচ্ছা আর অনিচ্ছার কি আছে? সে কসমেটিক্সের সাইডে যায়। একজন সুদর্শন ছেলে ফোনে কারোর সাথে কথা বলছে। কেয়া শুধু এইটুকুই শুনল। চিন্তা করিস না, তোর দেওয়া লিস্ট দেখিয়ে সব নেব। হ্যাঁ ঠিক আছে। কথা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিল কিয়া। ফোন রাখতে সে সুমিষ্ট হাসি প্রদান করে বলল, কি নেবেন স্যার? আহনাব পিছনে ফিরে কিয়াকে দেখে চমকে যায়। সেই সাথে মনে মনে একটু খুশিও হয়। সেদিন অর্ষাকে বাঁচানোর জন্য অকারণে মেয়েটাকে তার ভালো লাগে। সে মৃদু হেসে ফোন রেখে লিস্ট বের করে বলল, লিস্টে সব কিছু? কিয়া লিস্ট দেখে একে একে সব কিছু বের করছিল। এর মাঝে বৃষ্টি শুরু হয়ে যায়। সব কিছু বের করা শেষ হলেও কৌতূহলবশত কিয়া জিজ্ঞেস করে, এত কিছু কার জন্য? আমার বোনের জন্য। কিয়া হেসে বলল। লাকি সিস্টার। প্রতি উত্তরে আহনাপও একটু হাসলো। সব কসমেটিক প্যাক করে কিয়া বলল, পেমেন্টটা সামনে করে দিন স্যার। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম, আবার আসবেন। ইনশাল্লাহ। আহনাব কাউন্টার সেন্টারে যাওয়ার পর কিয়া বসকে বলে সব থেকে বেরিয়ে যায়। তবে লাভের লাভ কিছু হয় না। বাইরে একটা গাড়িও নেই। সে ছাতা নিয়ে অসহায় দৃষ্টিতে গাড়ির জন্য চাতক পাখির মতো দাঁড়িয়ে রয়েছে। আহনাব পেমেন্ট করে বের হয়ে কিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, জাননি এখনো? কিয়া চিন্তিত স্বরে বলল, গাড়ি পাচ্ছি না। আহনাব দুটায় পড়ে তাকিয়ে রইল। সে তো কিয়াকে তেমনভাবে চিনেও না, আর কেউ তাকে চেনে না। সম্পূর্ণ অপরিচিত হয়ে লিফট দেওয়ার প্রস্তাব দেওয়াটা কি ঠিক হবে যদি বিষয়টা অন্যভাবে নাই? দো মনামনি করে অবশেষে বলেই ফেলল, আপনি চাইলে আমি আপনাকে বাড়িতে ড্রপ করে দিতে পারি। কিয়া সন্দেহভাজন দৃষ্টিতে তাকায়। বিশ্বাস করবে কি করবে না ভাবছে। কিয়ার চোখের ভাষায় বুঝতে পেরে আহনাব বলল, আমরা কোনো না কোনোভাবে কিন্তু পরিচিত। কিয়া ভারী অবাক হয়ে তাকায়, জিজ্ঞেস করে, কিভাবে? আহিল নামে কাউকে চেনেন? হ্যাঁ, অর্ষার ক্লাসমেট। আহনাব মনে মনে বলে, ও আচ্ছা, মেয়েটার নাম তাহলে অর্ষা। কিন্তু মুখে বলল, আমি আহিলের বড় ভাই। কিয়া এবার খুশি হয়। বিপদের সময় তো কাউকে পাওয়া গেল। সে এসে বলল, তাই নাকি? তাহলে তো খুব ভালোই হলো। চলুন তবে। দুজনে গিয়ে গাড়িতে ওঠে। ইন্ট্রোভার্ট হওয়া দরুন আহনাব বরাবরের মতো চুপ থাকে। অন্যদিকে ক্লান্ত থাকার কারণে কেউ চুপচাপ বসে থাকে। বাড়ির সামনে গিয়ে কিয়া বলে, ভেতরে আসুন, চা খেয়ে যান। আজ নয়, অন্য একদিন। শিওর। ইনশাল্লাহ। কিয়া হেসে বলল। এরপর সে ছাতা নিয়ে গাড়ি থেকে বের হয়। আহনাব জানার কাজ নামায়। কিয়া বাড়ির মূল ফটকের সামনে গিয়ে কিয়া স্তব্ধ হয়ে যায়। আহনাবও সেদিকে তাকে অবাক হয়ে যায়। বর্ষাকে বৃষ্টির মধ্যে উঠানে দাঁড় করিয়ে কুসুম বারান্দায় দাঁড়িয়ে বড় লাঠি দিয়ে পেটাচ্ছে। আর অর্ষা চুপচাপ দাঁড়িয়ে কান্না করছে। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে ওঠে তার। তড়িঘড়ি করে গাড়ি থেকে নামে। ইতিমধ্যে কিয়া দৌড়ে ভিতরে গেছে। কিয়ার সাথে আহনাবও দৌড়ে ভিতরে যায়। কিয়া কুসুমের থেকে লাঠিটা নেওয়ার জন্য জোরাজুরি করতে থাকে। বর্ষা সরছে না দেখে আহনাব খোপে ওর দু বাহু থেকে বলে, সত্যি পাগল তুমি, এভাবে দাঁড়িয়ে মার খাচ্ছ কেন? পরক্ষণে সে টের পায় অর্ষার গায়ের তাপমাত্রা অনেক বেশি। শরীর নিস্তেজ হয়ে আছে। সে আচমকা অর্ষাকে এক হাতে ঝুড়িয়ে কিয়াকে বলে, ওকে ডাক্তারের কাছে নিতে হবে।